আমি তো একমাস তো বলছি না। বিদ্যুতের যে চাহিদা আপনি দেখেন, আরে ভাই রে ভাই, আপনি তো তথ্য উপতত্ত্বটাকে বিশ্লেষণে নিবেন। ভাই ওইটা তো আমাদের যে চাহিদা জানুয়ারি ফেব্রুয়ারি যে চাহিদা, আগস্টের চাহিদা ভিন্ন। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শারদিন। দর্শক, আজ আমাদের সাথে কড়া আলাপে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন সালেউদ্দিন, সাংবাদিক। আমার সাথে রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং রয়েছেন মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, যে রাষ্ট্রপতি নির্বাচন, কে হবেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী কে হবে তা জানা যাবে শেষ মুহূর্তে। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির উচ্চ পর্যায়ের যে একাধিক সূত্র রয়েছে তারা বলছেন। আমি শুরুর আলোচনাটা সালেউদ্দিন আপনাকে দিয়ে করতে চাই যে ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীর বিষয়টি নিয়ে এই যে রাজনৈতিক মহলে নানা কৌতূহল তৈরি হয়েছে, এবং শেষ মুহূর্তে যে প্রার্থীর নাম ঘোষণা, এই কৌশলটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি কোনো রাজনৈতিক কৌশল কিনা? আচ্ছা, ধন্যবাদ। 2টি মনোনয়নপত্র নেওয়া এটা রেওয়াজ আমাদের দেশে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম রাষ্ট্রপতি পর্যন্ত নেয়। গত নির্বাচনে শাহাবুদ্দিন চপ্পুর পক্ষে 2টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। এটা হলেও অনেক সময় যাতে মনোনয়নপত্র টুটি না হয়, লিখতে কাটাচুরা করলে অনেক সময় ভুল হয়, এইসব কারণে অতি সতর্কতার থেকে 2টি নেওয়া হয়। এবং অনেক সময় 2জন প্রস্তাবক থাকেন, 2জন সমর্থক থাকেন। 2টি মনোনয়নপত্র দাখিল হয়। এটা হলো একটা আপনার প্রশ্ন সুনির্দিষ্টভাবে যেটা বললাম। দ্বিতীয় প্রশ্ন হইল এত বিলম্ব কেন? গতবার কিন্তু একই ঘটনা ঘটছিল, সকালবেলা জানাই দিছে। তো এটা দলগুলো তারা অতি সতর্কতার সঙ্গে করে তারা শেষ মুহূর্তে জানায়, অথবা আজকে রাতের অন্তিম মুহূর্তে আমরা জানতে পারবো, অথবা আগামীকাল সকালে জানতে পারবো, এই জন্য যে আগামীকাল মনোনয়নপত্র দাখিল হবে। এবার আসেন, আপনি 2টি নামের কথা বললেন, একটা নামের কথাই বললেন, কিন্তু আমি যতটুকু জানি আর কি, একজন সাংবাদিক হিসেবে জানাটা ভুল হতে পারে, কেননা জানেন শুধু একজন, তিনি হচ্ছেন দলের চেয়ারম্যান, যাকে দল দায়িত্ব দিয়েছে। সেই আমাদের পুরনো গতানুগতিক যে ধারা, আমাদের যে দল এই দায়িত্ব দলের চেয়ারম্যানের উপর দিয়ে দেয়, এটা অতীতে আমরা এই কালচার দেখেছি। এই কালচার থেকে আমরা বেরোই নাই এখনো, এবং যথারীতি দলের চেয়ারম্যানকে তারা দায়িত্ব দিয়েছেন। দলের চেয়ারম্যান এখনো ফল প্রকাশ করেননি, তিনি ছাড়া মূলত কেউ জানেন না। আমরা নানান সূত্র থেকে, আমি ব্যক্তিগতভাবে আমি 2টো নাম জানি। 2টি নামের একটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির এই 2জন প্রবীণ সদস্য, একজন তো বিএনপির মহাসচিব, সকলেরই প্রিয়, 2জনই প্রিয়, কিন্তু মির্জা ফখরুল ইসলামের প্রিয়টা এত বেশি আলোচনা হচ্ছে এত নাম থাকতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু স্থায়ী কমিটির সিরিয়ালে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের উপরে তার নাম। মহাসচিব হিসাবে উনি একসময় স্থায়ী কমিটির সদস্যও ছিলেন না, কিন্তু মহাসচিব হিসাবে তিনি স্থায়ী কমিটির সবাই যাইতেন। তো ওনার সিরিয়ালটা এত পিছনে ছিল, কিন্তু মির্জা ফখরুল ইসলামের নামটা এই জন্য আসছে, অনেকগুলো রাজনৈতিক কারণ, ঐতিহাসিক কারণ। আমি সংক্ষেপে নাম যেটা সবার সামনে আমি নামটা বলার আগে একটু বলে নেই, একটু বেশি ক্ষিপ্রতা করেন না, একটু বলতে দেন, কারণ হচ্ছে মির্জা ফখরুল সম্পর্কে একটু বলতে হবে। আচ্ছা, কিন্তু তিনি 60-এর দশক থেকে বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে ছাত্র রাজনীতি থেকে, যেটা আমাদের দেশে বলা হয় ছাত্র ইউনিয়নকে একটা প্রগতিশীল রাজনীতি বলা হয়, সেই ছাত্র ইউনিয়নে ছিলেন তিনি। একজন শিক্ষক এবং অর্থনীতির শিক্ষক, তিনি চমৎকার আবৃত্তি করেন, একজন সংস্কৃতি মনা, এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে কেন তার নাম এত বেশি আলোচিত হয়,
তিনি কিন্তু জাতীয় রাজনীতিতে খুব বেশি কাল আগে থেকে নাই। হ্যাঁ, তো উনি তার যে রাজনৈতিক যে প্রজ্ঞা, যে বিশেষ করে এই 18 বছর একটা নির্যাতনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন, এবং তিনি এবং তার চেয়ারম্যান দুজনকেই বলবো তারা তাদের দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। আর একটা নাম বলে ফেলি, আপনি আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আবার বেশি বলতে দিবেন না। আর একটা নাম বলে ফেলি, তিনিও একজন প্রখ্যাত নেতা। তিনি একসময় শ্রমিক আন্দোলন করতেন, নজরুল ইসলাম খান। তিনি অত্যন্ত অসুস্থ, তিনিও অসুস্থ, কিন্তু তার নামটাও দলীয় স্থায়ী কমিটি বিবেচনা করছে। কেন করছে এটা একটু 1 মিনিটেই শেষ করে দিচ্ছি। মির্জা ফখরুল ইসলাম নিঃসন্দেহে দলের সকল বিবেচনায় তিনি 1 নম্বরে আছেন, কিন্তু দলের চেয়ারম্যানের কাছে 2টি বিবেচনা কাজ করছে। এক হচ্ছে এই যে উনার দলের একটা এই মুহূর্তে একটা ডিসঅর্ডার হয়ে যাচ্ছে সরকারের মধ্যে। কেন? মহাসচিব পদটা, এই যে দলের কাউন্সিল হবে হয়তো বিলম্বে, মহাসচিবের পদটা কে পালন করবে? হয়তো ঠিক ডিসেম্বর বা জানুয়ারিতে যদি কাউন্সিলও হয়, তাহলে কে পালন করবে এইটা নিয়ে, কারণ আমাদের তো, আমি ওইদিকে যাই না, এটা একটা দুশ্চিন্তা। আরেকটা দুশ্চিন্তা হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এই মন্ত্রণালয়ে তিনি কাকে দিবেন? সাধারণত যিনি দলের মহাসচিব হয় তিনিই হন। আলোচনা হয় যে তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এই দায়িত্ব পাবেন। কঠিন পরীক্ষা তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কাকে দিবেন? এরকম একটা চিন্তার কারণে ভিন্ন নামের চিন্তা হচ্ছে। সেই নামটা নজরুল ইসলাম খানের নামটা আছে। এখন দলের চেয়ারম্যান, আমার ধারণা এই 2টি দলের মধ্যে উনি বিবেচনা করবেন যে তিনি কাকে গ্রহণ করবেন। কিন্তু ওনার এই আপনার যদি কোনো কারণে উনি মির্জা ফখরুল ইসলামকে আলমগীরকে না করেন, এর মানে এই না যে, আমি জানি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধা করেন, হয়তো তিনি হইতে হবেন, আর যদি না হয় এটি হবে একটা বড় বিবেচনা। জি, ধন্যবাদ সালেউদ্দিন। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই যে বিএনপির পক্ষ থেকে যে সম্ভাব্য রাষ্ট্রপতি, আমরা শুনলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান দুজনের নাম বারবার আসছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আসছে। এখন বিএনপির এই মুহূর্তের যে রাজনৈতিক দল হিসেবে অবস্থান এবং সরকার হিসেবে তারা যেভাবে করে কার্য পরিচালনা করছে, সবকিছু মিলে রাষ্ট্রপতি নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতিটা হলো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অবহেলিত একটা পদ। কাজে এইটার আসলে কোনো গুরুত্ব আছে বলে আমার কাছে মনে হয় না। এটা বেসিক্যালি কি হয়, যেমন এই যে আগের যিনি রাষ্ট্রপতি ছিলেন, তো উনি তো বলেও গেছেন যে উনি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেখ হাসিনা আগে পায়ে হাত দিয়ে কদমবসি করতে পারতেন রাষ্ট্রপতি হওয়ার পর, সেটাও উনি হারাইছেন। তো এখানে তো বিসর্জন দিতে হয় অনেক কিছু। স্বাধীনতা বলতে কিছু তো নাই এই পদের, কিন্তু কোনো ক্ষমতাও নাই। এটা এক ধরনের বন্দি জীবনযাপন, আমি যেটা পার্সোনালি মনে করি আর কি। তো সেটা হওয়ার জন্য অনেকের মধ্যে একটা আকুতি থাকে, সেটাও মনে করে যে একটা সম্মান পাবে। এরা সম্মানের এতই কাঙ্গাল, সারা জীবনে এত কম সম্মান পেয়েছে, ফিনিশিং সম্মানটা পেতে চায় আর কি। কিন্তু যখন নাকি একজনের উপর দায়িত্ব থাকে না, তখন সেটা হয় একটা অগণতান্ত্রিক কাজ। হয়তো ওনারা বলবেন আমরা সবাই মিলে ওনাকে দায়িত্ব দিয়েছি, তো সব মিলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজনকে দিয়ে অগণতান্ত্রিক কাজ করাচ্ছেন সবাই মিলে। এটা হলো গিয়ে আমার ব্যাখ্যা। এবং অগণতান্ত্রিক কাজের সমস্যাটা কি জানেন? যিনি এই কাজটা করবেন উনিও জানেন না উনি কাকে দিবেন। এটা হলো যে ওরকম আর কি, যে হাতি বাগদাদের রাস্তায় হাতি ছেড়ে যেত না, একজনকে উঠাই নিয়ে আসতো, ওরকম উঠাই নিয়ে আসবে। তা নাহলে আপনি ভাবেন তো, শাহাবুদ্দিন সাহেবকে যখন রাষ্ট্রপতি বানালেন শেখ হাসিনা, তার আগের মুহূর্তে কি কেউ জানতো? কোন আলোচনা হয়েছিল? কোনো আলোচনা হয় নাই। কোনো যোগ্যতা নিয়ে আলোচনা হয়েছিল? হয় নাই। যখন তাকে বানিয়ে দিল, তখন দলের ঘাঘু যত আছে, পলিটিশিয়ান আছে, মন্ত্রী আছে, সবাই কিন্তু বলছে বাহ, প্রধানমন্ত্রী চিন্তা, কত দূরদর্শী চিন্তা। কারণটা কি? কারণ ওখানে এমনই গণতন্ত্র যে এটা ভালো হয়নি এটা বলার সাহসের কারণ নাই। কারণ বললে পরে আবার যদি তাকে বাদ দিয়ে দেয় চাকরি থেকে। এখানেও ঠিক একই ঘটনা ঘটতেছে, একদম একই ঘটনা। কিন্তু আমাদের দেশে এই উদ্ভট গণতন্ত্র বিরাজ করে, সব দলেই করে। আওয়ামী লীগে করতো, জাতীয় পার্টি তো করতোই,
কারণ জাতীয় পার্টির সাংবিধানিকভাবে বলা হয়েছে যে চেয়ারম্যান চাইলে যে কাউকে বের করতে পারে, যে কাউকে ঢুকে। আমার মনে আছে স্পষ্ট, আমি একটা ঘটনা বলি আপনাকে। জি। 2007-এর দিকে আর কি, আমি তখন ওই জিএম কাদের একটা ইন্টারভিউ করতে গেছিলাম, তখন আমি আমার দেশ পত্রিকায় চাকরি করতাম। তো ওনাকে বলতে বলতে অনেক প্রসঙ্গে বলতে বলতে আমি বলছিলাম যে আপনাদের গঠনতন্ত্রের একটা নিয়ম আছে যে চেয়ারম্যান ইচ্ছা করলে যে কাউকে সরাই যেতে পারে, যে কাউকে মহাসচিব বানাইতে পারে, তো এটা কি গণতন্ত্র? উনি বললেন কি যে আমরা সবাই মিলে ওনাকে এই ক্ষমতাটা, আমরা গণতান্ত্রিক উপায়ে ওনাকে এই ক্ষমতাটা দিয়েছি। গণতান্ত্রিক উপায়ে যখন কোনো ক্ষমতা দেওয়া হয় তখন সেটা গণতন্ত্র হয়। মানে আমি এমন উদ্ভট যুক্তি জীবনে শুনি নাই, ওইটা শুনছি, এরপরে নিয়মিত শুনতেছি। কিন্তু এবারও তাই দেখলাম, গণতান্ত্রিকভাবে স্থায়ী কমিটি দীর্ঘ আলোচনার পরে চেয়ারম্যানকে ক্ষমতা দিছে, আপনি ঠিক করেন। উনি বললো না দুজনের নাম, আমিও দুজনের নাম বলতে পারি। তারপরে যদি না মিলে, ওনারটা মিললো না, আমারটা মিললো না, তারপরে আমরা হ্যাপি যে উনি গণতান্ত্রিকভাবে একে নিয়োগ করছি। আচ্ছা। যেমন আমার কাছে একজন বলতেছিল যে মঈন খানে হওয়ার একটা চান্স আছে, এখন উনি কিন্তু না করতেছে। আমি নজরুল ইসলাম খানের সম্বন্ধে না করলাম, তাহলে ওনার ন্যায়ের ভিত্তি কি, আমার ন্যায়ের ভিত্তি কি? কোনো ভিত্তি নাই। কারণ উনি যার কাছ থেকে শুনছে অথবা আমি যার কাছ থেকে শুনছি, এই দুজনে কেউ কিন্তু তারেক রহমানের কাছ থেকে শুনে নাই, জি। শুনে নাই। সব হলো হাওয়ার উপরে চলছে, যে যেভাবে পারে বলতেছে। নেক্সট জিনিসগুলো একমাত্র উনি জানেন। এটি আমাদের গণতন্ত্র, জি এটা আমাদের মানতে হবে। জি মাসুদ কামাল, ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে। সারওয়ার তুষার, এই যে আপনাদের জোট থেকে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে, আমরা দেখলাম যে বিএনপি থেকে দুজনের নাম আসছে। যেই নামই আসুক না কেন, দুজনের নাম আসছে। আপনারা একজনকেই নির্বাচন করেছেন। যে পরাজয়ের আশঙ্কা জেনেই কি আপনাদের জোট কর্নেল অলি আহমেদকে প্রার্থী করলো, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। কর্নেল অলি সাহেব তো একজন বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে প্রার্থী করার কারণ হচ্ছে যে এই বিরোধী ব্লকে তিনি সর্বজন গ্রহণযোগ্য। এখন বিরোধী দল প্রার্থী করলো কেন? কারণ তারা তো জিততে পারবে না, এটা একটা প্রশ্ন হতে পারে। আমরা নির্বাচনী প্রক্রিয়াটাকে, মানে রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়াটাকে আপহোল্ড করতে চেয়েছি যে এটা নির্বাচনের মাধ্যমে হোক, এবং সংসদ সদস্যরা যেহেতু এখন আর প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয় না, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। কিন্তু বাংলাদেশে 1991 সালের পরে কোনো নির্বাচন হয় নাই, এবার হচ্ছে। কিন্তু এবারে নির্বাচনটাও যেহেতু সরকারি দল এবং বিরোধী দলের ভোটের একটা বিশাল পার্থক্য আছে, ফলে সরকারি দল খুব সহজেই জিতবে। কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রার্থী দেওয়াটা আমরা মনে করি যে এটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি কিংবা আদব যেটাই বলেন সেটার অংশ। কারণ যদি প্রার্থী না দেওয়া হয় তাহলে এটা আগে থেকেই কে জিতছে সেটা বলে দেওয়া যাবে, মানে ভোট হবে না। এখনো বলা সম্ভব যে কে জিতবে, কিন্তু তখন ভোটই হবে না। তো ভোট না হলে আর এই নির্বাচন আয়োজন করে কি হবে? হ্যাঁ, এখন জুলাই সনদে আমরা যে গণতান্ত্রিক সংস্কারের সাথে একমত হয়েছি সব দল, ইনক্লুডিং বিএনপির এখানে নোট অফ ডিসেন্ট নাই। সেখানে হচ্ছে মানে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে, এবং সেখানে গোপন ব্যালটের কথা বলা ছিল। তো এবার অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে এটা বললেও এইটাতে কিন্তু তারা এটা কাজটা করছে না। এখন তারা একটা কথা বলতে পারে যে জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয় নাই। আচ্ছা, কিন্তু আপনি প্রত্যাশা ছিল কি আপনাদের তাদের কাছ থেকে? আমরা তো মনে করি যে এটা জুলাই সনদের ম্যান্ডেট অনুযায়ী করা উচিত ছিল। আদারওয়াইজ 70 অনুচ্ছেদ, যেটি সংবিধানের 70 অনুচ্ছেদের কথা, এটা যেহেতু পরিবর্তন হয়নি, তাহলে কি জুলাই সনদের ম্যান্ডেট অনুযায়ী আপনারা যেটা চাচ্ছেন সেটা সম্ভব কিনা? আপনি যদি গোপন ব্যালটটা ব্যবস্থা করতেন, তাহলে তো 70 অনুচ্ছেদ আর এখানে অ্যাপ্লিকেবল হতো না। কারণ কে কাকে ভোট দিচ্ছে এটা তো আপনি ধরতে পারবেন না। কিন্তু যেহেতু এবার মানে ইয়েতে হচ্ছে আপনার কে কাকে ভোট দেবে, এবং আবার চিফ হুইপ তো করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, এটা আপনি দেখেছেন যে দলের বাইরে কাউকে ভোট দেওয়া যাবে না, কারণ 70 অনুচ্ছেদ আছে। ফলে নির্বাচনটা একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। কিন্তু আমরা যেহেতু নির্বাচনী প্রক্রিয়াটাকে স্টাবলিশ করতে চাচ্ছি, সে কারণে প্রার্থী দেওয়া। কিন্তু যদি সবচেয়ে ভালো হতো, এবং যার কথা বিএনপির তরফ থেকে যার কথা শোনা যাচ্ছে, যার উচ্ছ্বসিত প্রশংসা যথার্থই আমাদের সালেহ ভাই করলেন, আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার জন্য এটা সম্মানজনক হতো যদি তিনি ওই প্রক্রিয়ায় জিতে আসতেন। মানে একটা গোপন ব্যালটের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি সেটাতেও তিনি হয়তো জিততেন। ঠিক আছে, 91 সালের নির্বাচনেও কিন্তু এরকম বিরোধী ব্লকের অনেক ভোট পেয়েছিল যিনি সরকারি প্রার্থী ছিলেন, সরকারি দল মনোনীত প্রার্থী ছিলেন রাষ্ট্রপতি, ফলে সেটা হতেই পারত। কিন্তু নির্বাচনটা আপনি একটা কি হলো যে দেশের রাষ্ট্রপতিও সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত, ওই সেন্সে পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত, কারণ জনগণ তো এই সংসদ সদস্যদেরকে ভোট দিয়েছে। কিন্তু সেটা এবার হচ্ছে না। এখন আমার প্রশ্নটা খুব সিম্পল, যে ধরেন যেহেতু এটা হচ্ছে না, তাহলে আপনি আসলে জুলাই সনদকে লঙ্ঘন করছেন। কিন্তু বিএনপি তো জুলাই সনদ যেগুলো তারা মেনেছে, যেগুলোতে তাদের নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো তো তারা অক্ষর অক্ষর পালন করবে, এই কথাটা বলে যাচ্ছে। এটা তো আপনি অক্ষর অক্ষর পালন করতে পারছেন না।
এক্ষেত্রে এখন আপনি যদি বলেন যে জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি, কিন্তু এটা একটা খুবই টেকনিক্যাল বিষয়। যদি পলিটিক্যাল কনসেনসাস থাকে জুলাই সনদের এই বিষয়টাকে আপনি আগেও নিয়ে আসতে পারেন। বাংলাদেশে এরকম অতীতে অনেক উদাহরণ আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যখন আপনি প্রথম যে নির্বাচনটা করলেন এরশাদ পতনের পরে, এটা কিন্তু মানে সংবিধানের ভেতরে ছিল না। আচ্ছা, আপনাদের মূল প্রত্যাশা তাহলে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে কি ছিল? যদি জুলাই সনদের ফর্মুলা বাস্তবায়ন না অনুযায়ী হওয়া হয়? উচিত, জুলাই সনদের ফর্মুলা অনুযায়ী হওয়া উচিত ছিল গোপন ব্যালটে, এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে যেন ভোট দিতে পারেন। এভাবে নির্বাচন হলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হতো। এখন কালকে আমাকে একজন সরকার দলীয় একজন এমপি প্রশ্ন করেছেন আরেকটা শোতে যে এটা করে কি এটা কি রিস্কি হয়ে যায় কিনা। তাই আমি বলেছি যে আপনি তো ক্রাইটেরিয়া বা যোগ্যতা সেট করে দিয়েছেন বাংলাদেশের সংবিধানে 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী যে রাষ্ট্রপতির কী কী যোগ্যতা আছে। এই সমস্ত যোগ্যতা যিনি পূরণ করবেন তার আর হতে সমস্যা কি? এখন ওনারা হয়তো দলের লয়ালটিটা নিশ্চিত করতে চাচ্ছেন, যেটা আসলে আমি মনে করি যে রাষ্ট্রপতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হয় না যে কবর জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নাই। আমি মনে করি যে এটা একটা অসম্পূর্ণ কথা। সম্পূর্ণ কথাটা হবে যে অনুমতি ছাড়া আপনি কবর জিয়ারতও করতে পারবেন না। অতীতে কিন্তু শুধুমাত্র শহীদ শব্দ ব্যবহার না করার কারণে একটা স্টেটমেন্ট কিংবা একটা বক্তব্যে বিএনপির ফাউন্ডিং মহাসচিব যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন বি চৌধুরী, তাকে কিন্তু এই পদ থেকে সরে যেতে হয়েছিল। এবং এই রাষ্ট্রপতি পদ নিয়েও বিএনপি কিন্তু খুব স্বস্তিতে ছিল না কখনো। আপনি দেখবেন তারা যাকে বসিয়েছে, দুটো পদ তাদের জন্য সবসময় অ্যাকিলিস হিল হিসেবে কাজ করে ঐতিহাসিকভাবে। একটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের পদ, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি পদ। যাকেই তারা ওখানে বসিয়েছে সেটা কোনো না কোনো একটা হয় অপ্রীতিকর ঘটনা অথবা ব্যাকস্টেবিং, যে কোনো একটা কিছু হয়েছে। আপনি তারা এরশাদকে বসিয়েছে, তারা সেনাপ্রধান নাসিমকে বসিয়েছে, তারা মঈনুদ্দিনকে বসিয়েছে। আপনি দেখেন ইতিহাসগুলো, এই মঈনুদ্দিন 111 ডেকে নিয়ে এসছে, নাসিম কু করার চেষ্টা করেছে, এরশাদের ব্যাপারে তো কত ধরনের গুঞ্জন আছে, এবং জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথেও তাকে অনেকে যুক্ত করেন বা করতে চান। তো সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু অভিজ্ঞতাটা তো ভালো না। আবার আপনি রাষ্ট্রপতি পদে যে বি চৌধুরীর সাথে যে ঘটনাটা আমি বললাম, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইয়াজউদ্দিন সাহেব, তাকে তো আপনারাই মনোনয়ন করেছিলেন, কিন্তু তিনি তো আপনার 1-11 প্রক্রিয়া এগিয়ে নিয়েছেন। ফলে এই জিনিসগুলো বিএনপি, আমার ধারণা যে বিএনপির ভেতরে অনেক টানা পড়েন। আর পাশাপাশি যে এখন যে শূন্যস্থান হবে, রাষ্ট্রপতি বসাবেন, স্থানীয় খালি হবে, আবার এখানে এনে মহাসচিব বসাবেন, স্বরাষ্ট্র খালি হবে, এগুলো নিয়ে বিএনপির ভেতরে এক ধরনের একটা অস্থিরতা কাজ করছে এই মুহূর্তে। জি, আবার আসবো সালাউদ্দিন, আপনার কাছে আসতে চাই যে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতার কারণে এইবারের রাষ্ট্রপতি নির্বাচন বলা যায় যে তাদের পছন্দের প্রার্থী হবে, যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে সংসদ সদস্যরা দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না, এমন কথা বলে দিয়েছেন চিফ হুইপ। এই বক্তব্যের পরে কোনো সংসদ সদস্যের আসলে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন এই যে সংবিধানের 70 অনুচ্ছেদ বহাল থাকায়, এটি বহাল থাকার কারণে কি রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং বা কোনো ধরনের নাটকীয়তার কোনো সুযোগ আছে কিনা, দেখেন কিনা আপনি? আচ্ছা, আমি আপনার সবগুলো কথার উত্তর দিব। এর মধ্যে সারোয়ার তুষারের সঙ্গে আমি কিছু যুক্ত করি। আমি বলবো না যে দ্বিমত করতেছি, কিছু যুক্ত করছি। প্রথমত হচ্ছে রাষ্ট্রপতি পদ নিয়ে বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট জুলাই সনদে দেয়নি। আর রাষ্ট্রপতির পদ যেহেতু তুষার এই প্রক্রিয়ার সঙ্গে ছিল আনুষ্ঠানিকভাবে, আমি অনানুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম, ফলে আমি জানি বিষয়টা। রাষ্ট্রপতি নির্বাচনটা এই বর্তমান যে ফরম্যাট, এই ফরম্যাটে হওয়ার কথা ছিল না। তার যে ভোটার, তার যে নির্বাচক মণ্ডলী, সেটা অন্য একটা ফরম্যাট ছিল। সেই ফরম্যাটটা হলে রাষ্ট্রপতি আরও গ্রহণযোগ্য উপায়ে নির্বাচন হইতে পারতেন। যেমন সেটা ছিল উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, 2 কক্ষ মিলে রাষ্ট্রপতি পদে নির্বাচন করবে, এবং তার মনোনয়ন পদ্ধতি নিয়েও সুনির্দিষ্টভাবে বলা ছিল। কিন্তু আমি মনে করি 2 পক্ষই জুলাইয়ের চেতনার বিরুদ্ধে কাজ করছে। যেমন ধরেন, এই যে জুলাইয়ের চেতনা মানে হলো আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের একটা ঐক্য। প্রথমত আমি আরো অন্যান্য চেতনা আছে। তা আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে এই রাষ্ট্রপতি ঐক্য তো তাদের বহু আগে থেকে নষ্ট হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন নিয়েও তাদের মধ্যে কোনো ঐক্য দেখি নাই। এই জন্য ঐক্যটা কেন বলছি, ভারতেই আমাদের সবকিছুতে ভারত তো কাছের দেশ, বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তো ভারতেই রাষ্ট্রপতি পদে সরকারি দল বিরোধী দল মিলেই সর্বসম্মতিভাবে করে। এই একটা জায়গাটাকে দলীয়করণ মুক্ত রাখতে পারলে রাষ্ট্র, মানুষ, জনগণ একটা স্বস্তিও তো পাইতে পারত, যে আমরা সর্বদলীয়ভাবে এমন একজন লোককে আমরা করব যিনি আমাদের জাতির কান্তি লগ্নে
আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করতে মাসুদ পারে। কামাল ভাইয়ের কথা থেকে আমরা একটা জিনিস পেলাম যে আসলে আমি শেষ অভিভাবকের করি। দায়িত্ব পালন করার সুযোগ আমি রাষ্ট্রপতি পায় কিনা আমি আপনার কাছে আছি আমি আপনার কাছে না আছি না আপনার শেষ করে দিই তারপরে মাসুদ ভাই কাছে না রাষ্ট্রপতির দায়িত্ব এই যে বললেন আপনি অভিভাবকের দায়িত্ব পালন করবেন সেই সুযোগ আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি খুব একটা পান কিনা এটি যদি আমি আপনি একটু আমি সেই পরিষ্কার সুযোগ করেন শুনেন এই যে আবার এই প্রশ্ন করলে উত্তর দিতাম, কিন্তু আমার আগের কথাগুলো শেষটা হলে প্রশ্ন অনেক লম্বা হয়, ফলে আসল কথা যেতে পারবো না। এই প্রশ্নের উত্তর হচ্ছে জাস্টিস সাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই কাঠামোর মধ্যেই, কিন্তু তৎকালীন সময়ে উনি জননিরাপত্তা আইনে উনি বিফেরত পাঠিয়ে দিয়েছিলেন। তৎকালীন সময় দুইটা দলই তার কাছে চাইতো। এগুলা আমরা দেখেছি, যদিও অনেক কিছুতে সমাধান পাওয়া যেত, অনেক কিছুতে পাওয়া যায় না। এবার ধরেন এই রাষ্ট্রপতির কাছেই বিএনপির একটা প্রতিনিধি দল গেছিল এই যে গত খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ভূমিকা ওনার সহায়তা চাওয়ার জন্য, কিন্তু একজন গ্রহণযোগ্য সকলের সম্বলিত যদি একজন হয়, এর ক্ষমতার থেকে একটা অভিভাবকের মতো কাউকে দিলে সেটার একটা ফল পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যে 70 অনুচ্ছেদ নিয়ে যেটা বললেন, এখানে 70 অনুচ্ছেদের লঙ্ঘন হবে দলে ভোট দিলে, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। কেন এই নির্বাচনটা সংসদীয় কোনো কাজ, সংসদের ভিতরের কোনো কাজ না। যেহেতু সংসদ মানে ভিতরের কাজ বলতে এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করা যায়, আপনাকে কার্যপ্রণালী বিধিতে কি আছে, 70 অনুচ্ছেদে কি আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চ আদালতের কি ধরনের রুলিং আছে। প্রথমত হচ্ছে এই কাজটা সংসদের ভিতরের কাজ না, সংসদের কার্যাবলীর মধ্যেও পড়ে না, এবং এর জন্য স্পিকার বা ডেপুটি স্পিকার এর সভাপতিরও প্রয়োজন পড়ে না, এবং সংসদের অধিবেশনও ডাকা লাগে না। আপনি খেয়াল করবেন সংসদের অধিবেশন ডাকা হয়েছে সম্ভবত 27শে আগস্ট, রাষ্ট্রপতি নির্বাচন হবে 20শে আগস্ট। শুধু সংসদ ভবনটা ব্যবহার করবেন এবং এই দায়িত্ব পালন করবেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। ফলে এই যে চিফ হুইপ যেটা বলছেন, চিফ 70 অনুচ্ছেদ কি বলেছেন যে চিফ হুইপের আমি বক্তব্য বাধ্যবাধকতার আমি কারণে বলি 70 অনুচ্ছেদে কি বলা আছে, দলের বিরুদ্ধে ভোট দিতে। জি, দলীয় এখন- সংসদ সদস্য এখন তাদের দলে হুইপিং, ভোট দিতে হবে। দলের বিরুদ্ধে বলতে হলো হুইপিং এর বিরুদ্ধে যাওয়া। এই জায়গায় সংসদের বাইরে হুইপিংটা কিভাবে হয় আমি আর মাথায় ঢুকে না। দ্বিতীয়ত হচ্ছে আমি বলে দিই, সারা পৃথিবীর এবং বাংলাদেশের এই যে ইউনিয়ন পরিষদের মেম্বার আছে না, মেম্বার থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ভোটের গোপনীয়তা রক্ষা করা, এটা হচ্ছে পবিত্র আমানত। আমি কাকে ভোট দিব এর আমার নিরাপত্তার প্রশ্ন জড়িত। ফলে আমার ভোটটা এখন আমাকে যেখানে ভোট দিব ওখানে আমার নাম, আমার সংসদীয় এলাকার নাম লিখে দেওয়া হচ্ছে। ফলে এইটাই হচ্ছে 70 হচ্ছে এই যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, এইটাই হচ্ছে বড় ধরনের একটা স্বৈরতন্ত্রের দিকে দেশকে নিয়ে যায়। জি জি, ধন্যবাদ সালেউদ্দিন। মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই, আপনিও আসলে সালেউদ্দিন যেটি বলছিলেন যে কিছুটা স্বৈরতন্ত্রের দিকে চলে যাচ্ছে এই 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা এবং চিফ হুইপের যে বক্তব্য সেটি আপনিও মনে করেন কিনা? একটা শুনুন, 70 অনুচ্ছেদে যে ব্যাখ্যা চিফ হুইপ দিয়েছেন এটা আইনগতভাবে ঠিক না। আমি আপনাকে সহজভাবে 70 অনুচ্ছেদ পড়ে শোনাই। যে কথাটা বলেছেন যে দুইটা কারণে একজন লোকের সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। এক নম্বর হলো যদি উক্ত দল হতে পদত্যাগ করেন, তো এটা এখানে খাটে না। অথবা খ হলো সংসদে উক্ত দলের বিরুদ্ধে ভোট দান করেন। তো সংসদ তো এখন নাই, সংসদ যাদের সংসদ ভবনটাকে ব্যবহার করা হচ্ছে, এটা তো কোনো সংসদীয় অধিবেশন না। এটা যদি সংসদীয় অধিবেশন না হয় তাহলে কেন এটা হবে না? কি কারণে তাকে বাদ দিতে হবে, তাকে ওইটা আনতে হবে? আর 2 নম্বর হলো এটা যদি প্রকাশ্যে নির্বাচন হয় তাহলে তো নির্বাচনই না। তাহলে সেই নির্বাচন চিফ ইলেকশন কমিশনার কিভাবে করবে, পরিচালনা করবে? আসলে সমস্যাটা হলো মেরুদণ্ডের। এই চিফ ইলেকশন কমিশনারের কোনো মেরুদণ্ড নাই, সেও বলতে পারবে না এটা কোনো নির্বাচন হলো না। নির্বাচন মানে গোপন ভোট হবে। নির্বাচন মানে আপনি ওখানে যখন ওটা তো সংসদে যে ভোটটা হয় ওটা কিন্তু নির্বাচন না, ওটা একটা ভোট।
ওটা একটা বিলের পক্ষে বিপক্ষে ভোট হয়, সেখানে আপনি প্রকাশ্যে বলেন না বলে সেটা অন্য হিসাব, ওই আলোচনা যাচ্ছি না। যখন নির্বাচন হবে, নির্বাচন মানেই গোপন ভোট, নির্বাচন মানেই গোপন। এবং যদি সেটা নির্বাচনী আইনে হয়, নির্বাচন আইন যেটা আছে এই আইনে তো যাচ্ছে, এটাতে আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিইসি, এইটুকুই বলা হয়েছে কিন্তু আইনে, মানে সংবিধানও তাই বলা হয়েছে। এখন যদি আপনি বলেন যে না আমি বলছি এটি সংবিধান, তাহলে তো কোনো আলোচনা নাই। এই আমাদের যে সংবিধান বর্তমান যেটা আছে, এই সংবিধান কি চালু আছে, জীবিত আছে, মৃত আছে, নাকি কোমায় আছে? আমার তো মনে হয় এই সংবিধান কোমায় আছে এখন। কোমায় এই কারণে এই সংবিধানের অনেক কিছু এরা মানে না, আগের সরকারও মানত না, এই সরকারও মানে না। আবার যখন নাকি প্রয়োজন হয় তখন এই সংবিধানের দোহাই দেয়, এই সংবিধান এটা নাই, মানে যে ইচ্ছা মতো করতেছে আর কি। তো এখন আপনি যদি সংবিধান উনি বলেছেন, চিফ হুইপ বলছে, কে প্রতিবাদ করবে? তার দলের প্রতিবাদ করবে, আপনি ঠিক করেন না এটা বলে তার কি হবে কে জানে। তো এখন এইগুলি হলো কি জানেন, মানে এখন আমার হাতে জোর আছে, বাংলাদেশে হলে জানেন, বাংলাদেশের সেই লজিকটাই সবচেয়ে পাওয়ারফুল লজিক, যে লজিকটাকে জোরে উচ্চারণ করা হয়। কারণ সরকারি দল জোরে উচ্চারণ করে, তাদের গলার স্বর বেশি করতেছে। বাট চিফ হুইপের এই কথা আমি মনে করি এটা বেআইনি দাবি তার। জি, আরেকটি প্রসঙ্গ নিয়ে আসি। 12ই আগস্ট 2026 সকালে আমরা দেখলাম যে সাভারের একটি মসজিদের মাঠ থেকে স্কচ টেপ মোড়ানো বোমা সদৃশ এক প্রেসার কুকার উদ্ধারের পর বোম ডিসপোজাল যে ইউনিট তারা কাজ শুরু করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উদাহরণ প্রসঙ্গে আমি কথাটা বললাম। এর আগে 11 তারিখ মানে গতকালের কথা বলছি, সাভারের শ্যামপুরে সিটিটিসির অভিযানে জেএমবি সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এই যে আগস্ট মাসের শুরু থেকে ঢাকা এবং আশেপাশে বোমা সদৃশ যে বস্তুগুলো পাওয়া যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যে নিষ্ক্রিয়তা, আপনি এটিকে বলবেন নাকি রাজনৈতিক পট পরিবর্তন জনিত কোনো নাশকতা, নাকি আর কোনো কারণ আপনি দেখছেন? এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই বোমা সদৃশ্য জিনিসপত্র উদ্ধার করা না, বড় সমস্যা হলো যে বিদ্যুৎ দেওয়া। সারা দেশে বিদ্যুতের দাবিতে এতটাই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে সারা দেশে, বিশেষ করে পল্লী বিদ্যুতের 80টা কিন্তু আছে, সমিতি আছে সারা দেশে। এই সমিতিগুলি এরই মধ্যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, জেলার কাছে, ডিসির কাছে, এসপির কাছে চিঠি লিখতেছে, আবেদন করতেছে। এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে, যে আরইবির পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে যে আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেন আপনারা। কি কারণে ভাই? মায়ের খাওয়ার সমস্যা হয়েছে, মানে সম্ভাবনা তৈরি হয়েছে এখন। এখন মায়ের খাওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্য ওটা হলো মূল সংকট এই মুহূর্তে। ওই দিক থেকে দৃষ্টি সরানোর জন্য নাটক করতেছে। একটা বোমা উদ্ধার করেন ভাই, বোমা সদৃশ্য জিনিস উদ্ধার করে লাভ। আগে দেখতাম জর্দার কোটের মধ্যে কিছু ট্যাপ পেঁচে রাখতো উদ্ধার করছি আমরা একটা। ভাই এই সমস্ত নাটকের তো কোনো দরকার নাই। এবং এটা নিয়ে যে অবস্থা করা হচ্ছে মানুষের দৃষ্টি ওদিকে দেওয়ার জন্য, ভাই এগুলি করে কোনো লাভ নাই। আসলে যেটা কাজ ওটা করেন, ক্ষমতায় আসছেন, দায়িত্ব নিছেন, এখন বলতেছে এইটা সমস্যা, ওটা সমস্যা। সমস্যা তো থাকবেই, সমস্যায় যাইনি তো আসছেন নাকি? আপনি আসার পরে তো আমরা সমস্যা তৈরি করি নাই। এই ধরনের সমস্যা আপনি পড়বেন জেনেই তো আপনি দায়িত্ব নিছেন। দেখলাম যে বলতেছে, ওই দিন পরশু দিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নাই। তার লম্বা না, তার লম্বাটা ওটা একদিকে ঠিক আছে, ওটা শেয়ার করি না, কিন্তু গ্রামে কোনো লোডশেডিং নাই। এই যে স্টেটমেন্টটা, এটা হয় উনি লোডশেডিং কি বুঝে না, অথবা গ্রাম চিনে না, অথবা ডাহা মিশা কথা কইছে। এই তিনটা যে কোনো একটা হইলেই ওনার এই মন্ত্রী পদে থাকা উচিত না। কিন্তু উনি কি যাবেন না তো। 2001 সালে উনি দায়িত্ব নিয়েছিলেন বিএনপিকে ডুবানোর জন্য। আল্লাহর রহমতে এইবার ওনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখা যাক কি হয় সামনের দিনগুলিতে। জি, মাসুদ কামাল। সারওয়ার তুষার, আপনার কাছে একই প্রসঙ্গে আসব যে এই মুহূর্তে সরকার যেভাবে করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা চালাচ্ছে এবং জ্বালানি তেলের সংকট চলছে, সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি গত কয়েকদিনের চিত্র আমরা জানি, সবাই জানি, সামনে কি হতে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে? দেখুন, এটা 2001-06 সালের বিএনপির, তখন আমার যদিও বয়স ছোট, কিন্তু মানে খোঁজ খবর রাখতাম, পত্রিকা পড়তাম, ওইটার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে পরিস্থিতি। এই যে আনরেস্টগুলো, বিদ্যুৎ, জ্বালানি, হ্যাঁ, এবং যারা তখন পরীক্ষিতভাবে ফেইলিয়ার ছিলেন তাদেরকে আবার আপনি একই দায়িত্বগুলো দিচ্ছেন। এই যে তিনি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী,
কিংবা এখন যিনি অর্থমন্ত্রী তিনি ছিলেন তখন বাণিজ্য মন্ত্রী, এবং তিনি কিন্তু তার মেয়াদটা পূর্ণ করতে পারেন নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করতে না পারা এবং ইমেজ সংকটে পড়তে হয়েছে। হ্যাঁ, এবং এ কারণে আমি যতটুকু আমার মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি পদ ছেড়ে দিয়েছিলেন। তাকে আপনি আবার এখন অর্থমন্ত্রী দিয়েছেন। বাজেটের পরে আগে পরে অনেক কথা বললেন তিনি, 1.5 কোটি কর্মসংস্থান 1.5 বছরে ইত্যাদি ইত্যাদি। এরপর দেখেন বাজেট হয়ে যাওয়ার পরেও কিছুদিন তিনি খুব কথাবার্তা বললেন, এখন একেবারেই চুপ হয়ে গেছেন। কারণ বুঝতে পারছেন যে শুধু কথা দিয়ে, শুধু আপনার কি বলে মুখের জোরে আপনি এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন না। এবং এই যে যেটা বললেন যে পল্লী বিদ্যুতের সবাই নিরাপত্তা চাচ্ছে, বিএনপি কিন্তু অতীতে কানসার্ট, শনি রাখরা, ফুলবাড়িয়া জন্ম দেয়া দল, মানে সরকারে থাকাকালীন। তো সেই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে এবং এটা কমপ্লিটলি সরকারের ম্যানেজমেন্টের ফেলিয়ারের কারণেই হচ্ছে। দয়া করে ওই মানে যেটা তারা করছেন আর কি, আওয়ামী লীগের মতো ইউক্রেন যুদ্ধ দেখাতো, এখন তারা ইরান যুদ্ধ দেখানো শুরু করেছে। তো সলিমুল্লাহ খান একবার বলেছিলেন যে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের সব খরচ আমরা দিচ্ছি। এখন বিএনপির কিন্তু এটা ঢাল হিসেবে ব্যবহার করতে তারা পারবে না। তাকে এটা এখানে মানুষকে বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুৎ আসলে নাই। ওই সময় আরও একটা কথা বলা হতো যে মানে আমাদের চলতি ভাষায় যেটা আমরা কারেন্ট বলি, মানে গ্রাম এবং শহরে দেখবেন বিদ্যুৎকে কারেন্ট বলে, তো কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে। এখনও তো সেম সমস্যা। এবং অনেকে বলছে যে কারেন্ট হয়ে গেছে হোমিওপ্যাথিকের মতো। কীরকম? ওই যে 1-2 ড্রপ করে মাঝে মাঝে আসতেছে। হোমিওপ্যাথিক যেমন এক ড্রপ দিতে হয়, এরকম 1 ড্রপ হয়ে গেছে, মানে অল্প একটু আসে আবার চলে যায়। তো এইটা যদি আপনি করেন, মানুষ তো দ্রুত বিক্ষুব্ধ হবে। এবং এই বিক্ষুব্ধ হলে যারা এখন দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তারা সুবিধা পাবে। এবং এই যে বিভিন্ন জায়গায় বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাচ্ছে, এটার সাথে এটার কানেকশন থাকা সম্ভব, যে দেশের মানুষের মনোযোগ ওইদিকে ঘোরানো এবং এটা করে একটা প্যানিক তৈরি করা। আবার হচ্ছে এদিকে ক্যাম্পাসে আপনি মারপিট লাগিয়ে দেবেন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি এদের মধ্যে। আবার হচ্ছে আপনি যেগুলো আপনার ডেলিভার করার কথা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, জ্বালানি, সেগুলো আপনি দিতে পারবেন না। একটা সার্বিক কেওটিক পরিস্থিতিতে আপনার পত্রপত্রিকায় মেইন স্ট্রিম প্রধান দৈনিকগুলোতে, নাম বললাম না, বিখ্যাত কলামিস্টরা লিখছেন দেশে এই মুহূর্তে একজন স্বৈরশাসক দরকার। তো এটা কিন্তু এখনকার ঘটনা আমি বলছি, এখন তারা এই কথা লিখছেন। যখন আপনার দেশে একজন নির্বাচিত সরকার একটা গণ অভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে 3টা নির্বাচন না হওয়ার পরে একটা নির্বাচিত সরকার এসছে, সেই সরকারের 6 মাস যেতে না যেতে এই কথাগুলো লেখা হচ্ছে, মানে কনসেন্ট মেক করা হচ্ছে। কেন? এই স্বৈরশাসকের জায়গায় ওই যে ভদ্রলোক লিখেছেন, তিনি কিন্তু জনাব তারেক রহমানকে ওই স্বৈরশাসকের জায়গায় চিন্তা করছেন না। তিনি চিন্তা করছেন যে এই আনরেস্ট এবং এই যেগুলো ঘটছে, এগুলোর কারণে যদি মানুষ সংক্ষুব্ধ হয়, যদি ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা আমরা তৈরি করতে পারি বা তৈরি করা যায়। এই ব্যাপারটা এরকম যে গণতান্ত্রিক সরকার আসুক আর যেই আসুক না কেন, বাংলাদেশের সিস্টেমই এরকম যে এরকম অবস্থার মধ্যে দিয়ে যে কোনো প্রধানমন্ত্রী কে যেতেই হবে। মানে এখন এই মুহূর্তে আমরা যে সংকটগুলো দেখছি, আপনি বলছেন ভিন্ন খাতে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, বোমা সদৃশ বস্তু, এটা আসলে মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর একটা চেষ্টা। আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সরকার এই মুহূর্তে জেনেই থাকবেন বর্তমান পরিস্থিতি সামলানোর মতো যোগ্যতা তার থাকবে না? সেটাই মনে করি না। আপনি অবশ্যই সুশাসন নিশ্চিত করতে পারবেন, অবশ্যই আপনাকে যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের কথা এসেছে এগুলো করলে আপনার জন্যই ভালো হবে। কিন্তু যেটা বলছিলাম যে ওই যে তারেক রহমানকে কিন্তু ওই স্বৈরশাসকের জায়গায় ভাবা হচ্ছে না। তাহলে কি প্ল্যান করা হচ্ছে বা কি রান্নাবান্না করা হচ্ছে? আঞ্চলিক শক্তি, পতিত শক্তি, দেশের ভেতরে তাদের সফট অ্যাসেটরা মিলে কি রান্নাবান্না করছে? আমি শুধু সরকার তো সারাক্ষণ দেখবেন এনসিপি পাইলে একটু পিন্ডি চটকায় দিই, জামাত পাইলে একটু পিন্ডি চটকায় দিই, কিন্তু রিয়েল থ্রেটটা এখান থেকে আসছে না, আমি আপনাকে নিশ্চিত করতে পারি। কারণ এই আপনার যারা বিরোধী দল, তারা আপনার বিরোধিতা করলেও তারা কিন্তু এটা বোঝে যে এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে আসা নির্বাচিত সরকার, এই সরকার ব্যর্থ হলে কারা সুবিধা পাবে এইটা বোঝার মতো কাণ্ডজ্ঞান বিরোধী দলের আছে। ফলে আপনাকে দেখতে হবে যে কারা নতুন করে 111-এর প্লট সাজাচ্ছে। আপনি তাদেরকে কিন্তু কোলে বসিয়ে রেখেছেন, মানে সরকার বিভিন্নভাবে দেখবেন একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। এটা আমরা সবাই জানি কারা আপনার 111 করেছিল, তারাই কিংবা তাদেরই উত্তরসূরিরা এখন আবার 111-এর প্লট রচনা করছে। যেটা আমি বললাম যে পাবলিক আনরেস্ট বা পাবলিকের ক্ষোভ, যে আউটরেজ, এটা কিন্তু জেনুইন, এটাকে ব্যবহার করা হবে এবং সার্বিক কেওস তৈরি করা হবে এবং করা হচ্ছে, করার মধ্যে দিয়ে বলা একটা গ্রাউন্ড তৈরি করা হবে। এখন এইখানেই হচ্ছে কথাটা যে আমরা বর্তমান সরকারকে তার নিজের দলের ভেতরে, আপনি দেখেন নাই ঝালকাঠি 1 আসনের একজন এমপি, সরকার দলীয় এমপি, ফেসবুকে পোস্ট দিয়েছেন, এটা ভাইরাল হয়েছে, যে আপনারা বিএনপি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা এমন খাই শুরু করেছেন যে দলটাকে খেয়ে ফেলবেন।
এটা লিখেছেন তিনি ফেসবুকে পোস্ট, যে আওয়ামী লীগের কাছ থেকে খাচ্ছেন, ঠিকাদারি করে খাচ্ছেন, এই করে খাচ্ছেন। এই যে এখন আপনার উচিত ছিল একটু সংযমে থাকা। তো বিএনপির এই তাড়াহুড়া দেখে বা বিএনপির দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের তাড়াহুড়া দেখলে, আপনি মালয়েশিয়ার সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে জনশক্তি রপ্তানি করে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় এই যে আজকে চাঁদাবাজির কথা এসছে যেখানে ফলের আড়ত, এই যে এইগুলোর মধ্যে এমনভাবে আপনার তারা খাওয়া দাওয়াটা বা লুটপাটটা করার চেষ্টা করছে, মনে হচ্ছে তারা নিজেরাও মনে করছে যে তাদের হাতে 5 বছর সময় নেই। জি ঠিক আছে, এটা তো খুব অ্যালার্মিং। জি, ধন্যবাদ স্যার। তো সালাউদ্দিন, আপনার কাছে আসতে চাই যে আপনিও কি মনে করেন কিনা যে বাংলাদেশের এখনকার সাধারণ মানুষের মনোযোগ ভিন্ন দিকে ফেরানোর জন্য আসলে বোমা সদৃশ বস্তু নিয়ে পড়ে আছে সরকার, যেখানে এত বড় বড় সমস্যা রয়েছে, লোডশেডিং এবং জ্বালানি তেলের যে সংকট, সেগুলো বাদ দিয়ে? না, ধরেন আমি সারোয়ার তুষারের মতো একতরফাভাবে সরকারের সমালোচনা করব না। এটা দুইটা কারণে একটা বড় ক্রাইসিস হয়েছে। ক্রাইসিস কিন্তু আমাদের সবসময় বিদ্যুৎ নিয়েছিল। একটা হলো এখন আমরা সর্বোচ্চ চাহিদার মাসে ঢুকেছি। এই জুন, জুলাই, আগস্ট এই মাসগুলো হচ্ছে বিদ্যুতের চাহিদার সর্বোচ্চ মাস। আর দ্বিতীয়ত হচ্ছে এটা অস্বীকার করা যাবে না, ইউক্রেন যুদ্ধের সঙ্গে ইরানের যুদ্ধ মেলানো যাবে না। সারা পৃথিবী এখন জ্বালানির ক্রাইসিসে আছে। ধনী দেশগুলো এই ক্রাইসিস মোকাবেলা করার মতো সামর্থ্য তাদের আছে, আমাদের ওই রকম সামর্থ্য নাই। এটা আমাদের বুঝতে হবে। একটা সরকার, তার বয়স মাত্র 4-5 মাস। আমাদের এখানে ব্যাংকিং ব্যবস্থা একদম ধসে গেছে, আমাদের এখানে রেভিনিউ এবং মানে এগুলাতে একটা অর্থনৈতিক একটা বিরাট ক্রাইসিস আছে। তো ফলে ইরান যুদ্ধ একটা বড় ক্রাইসিস তৈরি করছে। এখানে বিদ্যুৎ উৎপাদন করতে দুটি বড় জিনিস লাগে, একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে জ্বালানি। কয়লাও লাগে, কয়লা তো জ্বালানির অংশ। মানে তো এই দুটি চাহিদা অনুযায়ী বাংলাদেশ এখন ওইভাবে ক্রয় করতে পারছে না। কারণ আমাদের দেখেন, আমরা যারা টানাটানি সংসার, বাবা চাল কিনবে না ডাল কিনবে, ডাল কিনবে না সবজি কিনবে। ফলে একটা সরকার যখন থাকে, সরকারের কোথায় কত টাকা খরচ করবে, আপনি যদি সব টাকা এখন ওই আপনার এই জ্বালানি আমদানি করতে ব্যয় করে ফেলে, তো সরকারের অন্যান্য কাজের মধ্যে সমস্যা তৈরি করবে। আরেকটা হলো, আমরা এমন কোনো রিমিটেন্সের দেশ না, এমন কোনো রিজার্ভের দেশ না যে আমি চাইলে এখন সব টাকা খরচ করে ফেলতে পারবো। ফলে একটা ক্রাইসিস আছে। আমি কি এটা যোগ করতে পারি আপনার সাথে? আপনি যোগ করবেন। আমি আপনার তাদের দুজনের সঙ্গে একটা জায়গায় আমি একমত, ক্রাইসিস আছে, কিন্তু এখানে ব্যবস্থাপনা ত্রুটি এটিও আছে। এই ব্যবস্থাপনার ত্রুটি আমি প্রথমত দেখব যে এই গত সময়ে যখন যুদ্ধটা বন্ধ হওয়ার আগে, মাঝখানে তো বন্ধ হয়েছিল, তার আগে যখন আপনার সিএনজি স্টেশনগুলো হয়েছিল, তখন কিন্তু সরকারি দল এবং বিরোধী দল একসঙ্গে বসছিল, বসে একটা পথ বের করার চেষ্টা করছিল। কেন? আমরা জানতে চাই আসলে সরকারের সমস্যাটা কোথায়। তো তাদের উচিত ছিল, তারা যেহেতু এখন সমস্ত দায়িত্ব তাদের উপরে পড়ে এবং পড়ছেও, ফলে এই একটা স্বচ্ছতার মধ্যে এই বিষয়টা এবং যেসব ম্যানেজমেন্ট ক্রাইসিস আছে এগুলা দূর করার পথগুলো তারা পাইতেন। তো এটা হলো আমার এই বিদ্যুৎ জ্বালানি বিষয়ক কথা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনার উত্তর দিব। আমি মাসুদ ভাই একটা কথাই আমি সমর্থন করি, এই যে আমি আবার প্রেসিডেন্ট নির্বাচনে ফেরত যাচ্ছি, আমার রাষ্ট্রের 1 টাকাই খরচ করবেন কেন ভাই? যেখানে ব্যালট পেপার দরকার নাই, যেখানে ব্যালট বাক্সের দরকার নাই, তো ওটা ব্যালট বাক্সে আর ব্যালট পেপারের দরকার কি? হাত তোলার একটা তাহলে আমরা তো জানি এটা, আমরা 10 টাকা হলো। আচ্ছা সালাউদ্দিন, আমরা তো জানি যে তাহলে এই নির্বাচন মানে এই যে ভোটাভুটির রেজাল্ট কি হবে এটা তো পরিষ্কার। তো ভোট হওয়ারে কি আসলে খুব বেশি দরকার ছিল কিনা? অ্যানাউন্সমেন্টে চলে গেলে একটা কায়দা তো লাগে। আওয়ামী লীগের আমলে কিছু কায়দা ছিল না, একটা ভোটের আয়োজন লাগে, সেইটা তারা করতে হয়, করবে। গণতন্ত্রের কিছু নিয়ম কানুন তো লাগে, তো লাগো, কিন্তু রাষ্ট্রের খোঁজ না করে যে ভোট সবাই দিতে একই বাক্স দিতে বাধ্য। এবং এইটা এখন জামাতের উপর পড়ে গেছে, কারণ জামাতের লোকও যদি তার দলের ভোটে না দেয়, সে কিন্তু ওই আদেশের মধ্যে ঢুকে যাবে। যতক্ষণ বলবে যে তারা না বলবে যে আমরা কিন্তু ওই আদেশের মধ্যে নাই, আমাদের কিন্তু স্বাধীন, এই কথা কিন্তু তারা বলে নাই। তারা কিন্তু তাদের এমপিদের বলে নাই যে তোমরা কিন্তু শত্রু হচ্ছে, আমাদের জন্য পর্য হবে না,
তোমরা কিন্তু স্বাধীন। ফলে এই অবস্থা আমরা যাচ্ছি। আপনার প্রশ্ন কি বলেন? জি, আমার প্রশ্নটি ছিল হচ্ছে যে আমদানি নির্ভর দেশ আমরা, সব অনেক কিছুই আসলে আমাদেরকে আমদানি করতে হয়। তো আমরা যদি জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট নিয়ে একটা কথা বারবারই উঠে আসে যে সমুদ্র সীমা নিষ্পত্তি করা হয়েছে 14 বছর আগে। বঙ্গোপসাগরের বুকে থাকা গ্যাস যেটা মিয়ানমার তুলছে এখনো পর্যন্ত, কিন্তু আমরা সেদিকে যেতে পারিনি বা আমরা আগাতে পারিনি। বাংলাদেশ অংশে বেশ চাপ রয়েছে, কিন্তু সেই দিকে আমরা আগাতে না পেরে সেই আমদানির দিকে ফিরে যাচ্ছি আবারও। এ প্রসঙ্গে আপনার মতামতটা জানতে চাই। দেখেন, ওইটা বিগত সরকারগুলো করে না। আর এইটা আহরণ করার জন্য আগে আমাদের যে টাকা দরকার, তথ্য সংগ্রহ করার জন্য যে দরকার, এটা তো এখন চাইলে এখন আহরণ করা সম্ভব হবে না। এটা যদি সরকার এখন সিদ্ধান্ত নেয়, টাকাও দেয়, সেটার পাওয়া এইটা পেয়ে কাজে লাগানো, সেটা 5 বছর চলে যাবে, আরো বেশি যাবে। কারণ এইখানে আমাদের কাছে এরকম কোনো টেকনোলজি নাই। বিদেশ থেকে টেকনোলজি লুকাতে হবে, বিশেষজ্ঞ আনতে হবে, এরা সমুদ্রের তলদেশে ঘুরতে হবে, ঘুরে ঘুরে নানান পদ্ধতি দেখতে হবে সত্যি আদৌ আছে কিনা। তো এটা তো হচ্ছে অনেক দূরের বিষয়, গভীরের বিষয়, সমুদ্রের গভীরের বিষয়। কিন্তু আমার তো অন্যান্য আরো অনেক জায়গায় আমাদের এই সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে সেটা হইতো। যেমন ধরেন আগের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি ছিলেন, তিনি বলে দিলেন 24 কি এসি 26-এর বেশি কেউ ছাড়তে পারবে না। তার কাছে মনে হয়েছে এসি যদি 26 সাইডে দেয় তাহলে কিছু পাওয়া যাবে। এই যে আজগবি হোক, এই যে একটা ম্যানেজমেন্ট, এই ধরনের অনেকগুলা ম্যানেজমেন্ট লাগে। সত্যিকার অর্থে আমি গ্রাম থেকে 3 দিন আগে আসছি, পৌরসভার মধ্যে বিদ্যুৎটা থাকে, গ্রামীণ এলাকায় বিদ্যুতের অবস্থা খুবই ভালো। জি, আমি মাসুদ কামালের কাছে আবার এই প্রসঙ্গে আসতে চাই যে ঢাকার বাইরের চিত্রটা আসলে ভয়াবহ। একটু পরপর কারেন্ট যাচ্ছে এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে বারবার এই যে কথাটা, চলিত ভাষায় যে কথাটা যে মাঝে মাঝে আসে, আসলে কতক্ষণ থাকে এটা বলা যাচ্ছে না, কতক্ষণ চলে যায় সেটার সংখ্যাটা, সেই পরিমাণটা এবং সেই সময়টা এত বেশি, সেই সময়কাল, যে কারণে কতক্ষণ বিদ্যুৎ আছে সেটি নিয়ে মানুষের খুব একটা চিন্তিত হিসেবে দেখা যায় না। স্বাভাবিকভাবেই রাজধানী কেন্দ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা একটু বেশিই থাকে, তারা কি একটু বেশি বঞ্চিত হচ্ছেন ঢাকার বাইরের মানুষগুলো? আপনার কথাটা জানতে চাই। কারণ ওরা তো গ্রামের মানুষ, ওদের তো আওয়াজ নাই, ওদের তো ভয়েসটা শোনা যাচ্ছে না। আমি আগেই বলছিলাম, কিন্তু সেটাই পাওয়ারফুল, যাটা শোনা যায়। ওদের কথা তো কেউ শুনতে পায় না, ওরা 1 দিন 2 দিন সহ্য। দেখেন গ্রামের মানুষ কিন্তু আগে ভাই তাল পাখা দিয়ে চলতো, তালের পাখা দিয়ে তাদের দিন চলতো, কিন্তু এখন তো আপনি তাদেরকে অভ্যস্ত করে ফেলাইছেন ফ্যানের। এখন যখন সে ফ্যানে অভ্যস্ত হয়ে গেছে এবং গত 14-15টা বছর তারা নিয়মিত ফ্যান চালাইতে পারতো, এখন পারতেছে না। এর পিছনে কত কত যৌক্তিক কারণ আছে, কত কিছু আছে, যুদ্ধ আছে, অমুক আছে, তমুক আছে, কাহিনীর কোনো শেষ নেই। কিন্তু সবগুলি মানলাম যে 100% লজিক্যাল। গ্রামের মানুষ লজিক শুনবে না আপনার, তারা বলবে আমি সুইচ দিচ্ছি, পাখা ঘুরে না কেন, হিসাব ভাই ক্লিয়ার। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, সোশ্যাল মিডিয়ায় যান, আপনি বলবেন ওটা বট বাহিনী করে, অমুক করে, তমুক, দেখবেন দুনিয়ার গান ফান আসতেছে, কার প্রশংসা করে, কার কি করে, ওই আলোচনা আমি নাম উচ্চারণ না করি। কিন্তু এইগুলি ইউনূস সাহেব যখন আসছিল, দায়িত্ব দিছিল, উনি প্রথম বললেন 5 বছর চাই জনগণ, 10 বছর চায়। 10 বছর না, আজীবন চাইতো, যদি উনি আগের সরকারের চেয়ে ভালো চালাইতে পারতেন। আমরা শহরের লোকজন আন্দোলন করছি কেন? গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই। আমরা কিন্তু আমাদের মতো করে বলছি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সব ঠিক আছে, বিদেশে টাকা রপ্তানি করতে, পাচার করতেছে, এগুলো আমরা অভিযোগ বলছি, প্রত্যেকটা অভিযোগ সঠিক আমি মনে করি। কিন্তু গ্রামের মানুষের কাছে কি? গ্রামের মানুষের হলো দ্রব্যমূল্য, গ্রামের মানুষ হলো প্রতিদিনের জীবনযাপন, তারা কিন্তু ওইগুলোই দেখে। এবং যখন তারা ওইখানেও ঝামেলা পাইছে, তখন তারা কিন্তু ফুঁসে উঠছে। ইউনূস সাহেব যদি ওর চেয়ে ভালো চালাইতো না, কারো কথা তারা উচ্চারণই করতো না যে আমরা ভালো পাইছি কিছু একটা, কিন্তু তারা সেটা পারে নাই। এবং এখানে এসে নিয়ে আমরা এইবার আশা করছি আমরা যে এরা বোধহয় খুব ভালো কিছু চালাবে। এখন আমরা বলবো ভাই এরা আসছে 60 মাসের জন্য, 6 মাসের মাথায় আমরা টায়ার্ড হয়ে গেছি,
এটা আপনি বলবেন হয়তো। আরেকটি কিন্তু বিষয় যে এই সালেউদ্দিন বছর গ্রামের সালেউদ্দিন যে মানুষ কথাটি 60 বার বুঝে না বলছিলেন ভাই। যে এখন তো আগস্ট মাস, এই সময় বিদ্যুতের চাহিদা অনেক বেশি তো থাকে, অগাস্ট মাস কি এদিকে পৃথিবীতে প্রেসারের এই প্রথম আসলো? এর আগে কোনো বছর অগাস্ট মাস আসে নাই? এর আগে পৃথিবীতে কোনো মাসে সূর্য তাপ দেয় নাই? নাকি এই বছর হঠাৎ করে সূর্য আমদানি হয়েছে বাংলাদেশের উপর? প্রতি বছরই একটা করে অগাস্ট মাস আসে, প্রতি বছরই এই বাস্তবতা আসে। কিন্তু অগাস্ট মাস আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এক মাস না না না, আমি তো এক মাস তো আমাদের বলছি না এখানে বিদ্যুতের যে চাহিদা আপনি দেখেন, আরে ভাই রে ভাই। আপনি তো তত্ত্ব উপতত্ত্বটাকে বিশ্লেষণে নিবেন। ভাই, ওইটা তো আমাদের যে চাহিদা জানুয়ারি ফেব্রুয়ারি যে চাহিদা, আগস্টের চাহিদা ভিন্ন। আর আগস্টের ক্রাইসিস আমাদের বাংলাদেশে কম বেশি সব সময় ছিল। তখন ইরান যুদ্ধ ছিল না, তখন একটা ক্রাইসিস, এই ক্রাইসিস আমাদের বাংলাদেশে সব সময় ছিল। এই তো কথা তো আপনি একটু বলছেন। আপনাকে আমি এবার রেকর্ড বলি- দেখাবো, আপনাকে রেকর্ড আচ্ছা, দেখাবো, আচ্ছা, আপনি তো সাংবাদিক, আমিও সাংবাদিক। আচ্ছা, ভাই, মাসুদ আমি কামাল, আপনাকে record মাসুদ দেখাবো, কামাল, জি, বলুন। জি, মাসুদ কামাল। এই যে জুলাই মাসে মাসুদ কামাল, আপনার কাছে আমাকে বলতে দেন। উত্তরটা শুনে। শুনেন, প্রতিবারই একটা কারণ থাকে, প্রতিবারই একটা কারণ থাকে, এবং সেই কারণটা যারা নাকি ওই সরকারের লোক তারা বলে, যারা ওই সরকারের সুবিধাভোগী লোক তারা বলে, যারা ওই সরকারের সুবিধা পাওয়ার জন্য পায়তারা করে তারাও বলে। এতে কিছু যায় আসে না। কোশ্চেনটা হলো, আপনি যখন দায়িত্ব নিয়েছেন আপনি এগুলি বুঝেই নিয়েছেন, বাকি আলাপ করে লাভ নেই ভাই। আপনি যখন দায়িত্ব নিয়েছেন আপনি তো এগুলো বুঝেই নিয়েছেন। এরা সরকারে আসার আগেই তো ইরান যুদ্ধ শুরু হয়েছে, হয় নাই? তো এখন সবকিছু তো আপনি জানেন। এখন বাস্তবতাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি কি জনগণের সামনে তেমন কিছু বলতে পেরেছেন যেটা দেখে, যেটা বুঝে জনগণ মনে করবে যে না এরা চেষ্টা করতেছে? আপনি বলতেছেন কি গ্রামে কোনো লোডশেডিং নাই, জি। ভাই এইটা আপনি কোন আগস্ট দিয়ে জাস্টিফাই করবেন? আরেকটা বিষয়, বিলের বিষয়টা যদি বলেন যে বিভিন্ন জায়গায় ভুতুরে বিল, মানে অনেক ওটা বেশি কোনো বিল দমক থাকার দিছে কারণে। মামলা করব। জি, ওটা কইছে দমক দিছে, মানে ভাত দেবার মুরদ নাই কিল মারার গোসাই, কইছে মামলা করুম। ভাই বেতন জুন মাসে বিদ্যুতের বিলের রেট বাড়ছে, দাম বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে? 16.82% বাড়ছে এভারেজে। এভারেজে প্রত্যেকটা লোক বলতেছে আগে আসতো 200, এখন আসছে 1800। এটা কি 16% বাড়লো? জি। বললো একজন বলেছে 7000, সে আমার ব্যাখ্যা দিচ্ছে। আমি লোক পাঠিয়েছিলাম, দেখলাম তার বিল 7000 এসেছে, তার বাসায় 2টা এসি চলে, তার বাসায় ব্লেন্ডার চলে। আচ্ছা, পৃথিবীতে কোনো বাসায় আছে 24 ঘন্টা ব্লেন্ডার চলে? আছে? আপনার বাসায় যদি এসি থাকে, আপনি এসি আপনি 24 ঘন্টা চালিয়ে রাখেন? ভাই এগুলি কি বলে সে বুঝে না। বলে কি 7000 টাকাতে পৃথিবীর কোথাও সেটা পাবে না। আমি তো ওনাকে বলি ভাই যে পৃথিবীর কোথাও এখানে যে বেতন আপনি দেন এই বেতন দেয় না। পৃথিবীর কোথাও আপনার মতো মন্ত্রী নাই, এরকম আচরণ এরকম কথা বললে পরে সে দুজনের মন্ত্রী থাকতে পারতো না। এই দেশগুলো আপনি এখনো মন্ত্রিত্ব করতেছেন, এটা কে বলবে? এটা বলার লোক নাই, সমস্যাটা হলো এখানে। ধন্যবাদ মাসুদ কামাল। কিছু যোগ করতে চান কিনা স্যার? অত স্যার না, ডেফিনেটলি যে আবার এর সাথে এটাও প্রাসঙ্গিক যে জ্বালানি তেলটা আবার তুলে দেওয়া হচ্ছে প্রাইভেট সেক্টরের কাছে। তাও কি প্রাইভেট সেক্টর বললে তো বোঝা যায় না, মনে হয় যে খুব ভালো একটা জিনিস। একেবারেই যারা চিহ্নিত লুটেরা যে গোষ্ঠী বাংলাদেশে, যাদের বিরুদ্ধে এই সরকার এসে বলেছে তাদের বিরুদ্ধে মামলা করবে, তাদের কাছে তুলে দেওয়ার যে পায়তারা করছেন এই একই ব্যক্তি, একই মন্ত্রী, প্রতিদিন উনি এটা জাস্টিফিকেশন দিয়ে যাচ্ছেন। এটা তো খুব হতাশাজনক যে জ্বালানি নিরাপত্তার কথা আমরা বলি, এটা কিন্তু 8-10টা পণ্যের মতো না। এটাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী চাইলে আর দেশও অচল করে দিতে পারবে যদি সেরকম তারা সিদ্ধান্ত নেয় বা পরিকল্পনা করে। তাহলে এটা হঠাৎ করে কী এমন জরুরত আসলো যে আপনার ওষুধ কোনটা অত্যাবশ্যক ওষুধ সেই তালিকাও আপনি বাদ দিলেন অনেকগুলো, আবার দামও নির্ধারণ করবে কোম্পানি, কিংবা এই জ্বালানি আপনি দিয়ে দিচ্ছেন প্রাইভেট সেক্টরের কাছে। এখন মনে হচ্ছে যে এটা আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে কয়েকদিন পরে বলতে হবে প্রাইভেটতন্ত্রী বাংলাদেশ সরকার। তো সেটা তো আমাদের কারোর প্রত্যাশা ছিল না। এবং আপনি তাদের ইশতেহারে যান, বিএনপির ইশতেহারে বলেছে অলিগার্কদেরকে নিয়ন্ত্রণ করে আমরা অর্থনৈতিক পুনর্গঠন করব। এটা হচ্ছে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি। নির্বাচনের পরে এসে আপনি অলিগার্কদের আবার পুনর্বাসন করছেন। কোন অলিগার্ক? যারা চিহ্নিতভাবে বলেছিল শেখ হাসিনা 100 বছর ক্ষমতায় থাক, তাদেরকে আপনি এখন আবার এই সেক্টরে আনার জন্য কত ধরনের যুক্তি, কত ধরনের কথা বলা হচ্ছে। এটা আমরা যখন দেখি আমাদের কাছে মনে হয় যে কারা বাংলাদেশে ক্ষমতায় আসলো, যারা এটা তো মনে হচ্ছে সামনে সাইনবোর্ড বিএনপি, ভেতরে এটা অন্য কেউ কিনা, এরকম যে মনে হয়। সংকট রয়েছে সেই সংকট কাটাতে প্রাইভেট সেক্টরও কিছুটা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আপনি? মানে এতে করে আমাদের বিপিসির সক্ষমতা যেটুকু আছে বা বিপিসি প্রতিষ্ঠানটা আমার মনে হয় যে
ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং এটার প্রতিবাদ করেছেন বলে তাদের চেয়ারম্যানকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং ওই যে এইটা আপনি বিপিসি এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে একসাথে প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছেন, পরে যেটা হবে যে পাম্পগুলোতে ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলো তেল সাপ্লাই দেয় সেখানে গিয়ে সবাই লাইন ধরতে আপনি বলছেন, আর বিপিসিটা আলাদা থাকবে। এটা করে আবার আরেকটা অস্থিরতা এখানে তৈরি হবে। তো এগুলো এখনই এই সরকারের প্রায়োরিটি হওয়া উচিত না। এই 6 মাস 7 মাস আপনি অংশীজনদের নিয়ে কথা বলেন, অনেকগুলো বিষয় আছে করে তারপরে এই পদক্ষেপের দিকে যাওয়ার ব্যাপার থাকলে সেটা তখন আপনি যাবেন, কিন্তু এখন তো এটা প্রায়োরিটি হচ্ছে কেন এই সরকারের? এটাই তো একটা বড় প্রশ্ন। জি সারওয়ার তুষার, ধন্যবাদ। সালেউদ্দিন, একদম শেষ পর্যন্ত জি বলুন। মাসুদ কামাল সাহেব যেটা বললেন আমি এখন বের করলাম। 2022 সাল থেকে 2024 সালে গ্রীষ্মকালে জ্বালানি সংকট ও ডলার সংকটের কারণে তীব্র লোডশেডিং দেখা দেয়। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে দিনে 3 থেকে 5 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় বিদ্যুৎ থাকতো না। আগস্ট মাস সবসময়ই আমাদের ছিল। আর সবসময় এই সময়টা আমি বলছি একটা উদাহরণ দিয়ে যে এই সময়টা কয়েকটা ক্রাইসিসের একটা ক্রাইসিস। আমি বলি না যে আগস্ট মাসের জন্য এটা হয়েছে, কিন্তু আমাদের ওই সময়টায় বাংলাদেশে যখন যে রাজনৈতিক দল ছিল কম বেশি সংকট ছিল বিদ্যুতের। এইভাবে সংকটটা আমি ঢালাওভাবে কার সমালোচনা করলে হবে না তো। আর অসুবিধাবাদী একরকম বলে আর সুবিধা নেয় না এরকম লোক তো আছে, হ্যাঁ, যারা কথা বলবে। কারণ কথাটা দেখেন, আমি কিন্তু শুরুতেই 70 অনুচ্ছেদ নিয়ে এবং ভোটের পদ্ধতি নিয়ে আমি বলছি দেশটা স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কিনা। তো ফলে আমরা অনেক সময় নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হয়। তো আগস্ট মাস এটা একটা ক্রাইসিস, অতীত ছিল, এখনো ছিল, কিন্তু ব্যবস্থাপনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার অর্থনৈতিক ক্রাইসিস থাকবে, যেমন ধরেন ব্যবস্থাপনার কথা বলি। আচ্ছা আচ্ছা, আমার সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমার যদি অফিস করে মহাভারত অশুদ্ধ হবে না। জি, শেষ পর্যায়ে এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যদি করে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত যদি এই দোকানপাট খোলা দেয়, বিকাল থেকে যদি সারা সকাল 8টা পর্যন্ত দেয়, এটা আমি একটা ব্যবস্থাপনার কথা বলছি। এটা এই বিজ্ঞানসম্মতভাবে বলছি তা না, আমার মতো করে আমি বলছি। এরকম নানান ব্যবস্থাপনা নিয়ে সংকট থেকে আমরা উত্তরণ হইতে পারি। ধন্যবাদ সালেউদ্দিন। মাসুদ কামাল, একেবারে শেষ পর্যায়ে রয়েছে, কিছু যোগ করতে চান কিনা? না, আমি কিছু যোগ করতে চাই না। আমার কথা হলো কি ভাই, আপনারা 60 মাসের জন্য আসছেন, 6 মাস এখনো যায় নাই। আমরা বলছি না আপনি 6 মাসের মধ্যে 60 মাসের কাজ করে ফেলাবেন, এই আবদার আমরা করি না। আমার কথা হলো যে এমন কিছু করেন যেন আমার মনে হয় আপনি চেষ্টা করতেছেন। মনে করেন বাচ্চা কান্না করতেছে, মা দুধ জাল দিচ্ছে, অথবা জাল দিতে 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট পরে দুধ পাবে। এই 5 মিনিট মা কি করবে? বাচ্চার চর্থাপড় পাবে নাকি সান্ত্বনা দিবে? বাবা হচ্ছে, তো সেই সান্ত্বনাটা চাই। যখন নাকি মন্ত্রী বলে যে 7,000 টাকা বিল পৃথিবীর কোথাও হয় না, তার মানে উনি বলতে চাচ্ছেন আমার এখানে সবচেয়ে কম হয়, তাও আমি আনহ্যাপি। যখন উনি বলেন যে গ্রামে কোনো লোডশেডিং নাই, তখন মনে হয় যে গ্রামের লোক সব মিথ্যাবাদী। এটার নাম সান্ত্বনা না, এটার নাম সান্ত্বনা না। মন্ত্রী মাথায় রাখতে হবে ওনাকে যে উনি আমাকে ধমক দেওয়ার জন্য হন নাই, উনি আমার সেবা করার জন্য আমার হাতে পায়ে ধরে ভোট দিচ্ছেন। এই জিনিস ওনাকে মাথায় রাখতে হবে। উনি আমার সেবক, আমি ওনার ধমক খাওয়ার জন্য আসি নাই। যখন এই জিনিসটা আমাদের মন্ত্রীরা বুঝবে, যখন আমরা বোঝাতে পারবো, তখন ঠিক হবে। এর আগ পর্যন্ত ঠিক হবে না। ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ সালেউদ্দিন এবং ধন্যবাদ সারওয়ার তুষার, তিনজনকেই কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।